বাংলাদেশি স্টুডেন্টদেরকে ভিসা দেওয়া দিন দিন কমাই দিচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, আমেরিকা বা অনেক দেশেই। এর পিছনে মেইন রিজন কি? স্টুডেন্টরা কি কারণে একটা দেশ থেকে অন্য দেশে ইলিগাল ভাবে চলে যায়, কেন ইলিগাল হয়ে যায়? ইউরোপে এসে স্টুডেন্ট ভিসা আসছে, আইসা ইলিগাল হয়ে যাচ্ছে। কি কারণে স্টুডেন্টরা ভিসা পাচ্ছে না, সব থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটা যারা ইউরোপে আছেন অথবা ইউরোপে আসবেন সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি অনেক কিছু এখানে ডিসক্রাইব করার চেষ্টা করব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। বর্তমানে আপনারা দেখতেছেন ইউরোপিয়ান দেশগুলা বাংলাদেশি স্টুডেন্টদেরকে ভিসা দেওয়া কমাই দিছে বা কমাই দিচ্ছে। যে পরিমাণে অ্যাপ্লাই করে ওই পরিমাণ ভিসা হয় না। যদি 1000 জন অ্যাপ্লাই করে সেই ক্ষেত্রে ধরেন 200-250 জন ভিসা হইতেও কষ্ট হচ্ছে। দিন দিন সুযোগ সুবিধা কমতেছে স্টুডেন্টদের জন্য ইউরোপিয়ান কান্ট্রিগুলাতে। তো এটা কিভাবে হয় আমি যদি আপনাদেরকে সিম্পল একটা হিসাব দিই। ধরেন একজন স্টুডেন্ট ভিসায় ইউরোপে আসলো, এখন এই দেশে কিন্তু পড়াশোনার উদ্দেশ্যে আসছে। ও কিন্তু ব্যাংক ব্যালেন্স দেখাইছে, ও পড়াশোনা করবে, পড়াশোনা শেষ করে বাংলাদেশে চলে যাবে, এসব প্রতিশ্রুতি দিয়ে কিন্তু একটা দেশে আসে। তো আসার পরে কি হয়, আসার সময় কি হয় আমি যদি একটু ছোট্ট করে বলি, আমরা কিন্তু এক সেমিস্টারে টিউশন ফি দিয়ে আসি। স্কলারশিপের বিষয়টা আলাদা। আর যদি টিউশন ফি দিতে হয়, এখানে 6 মাস পরে ইউনিভার্সিটি গুলোকে টিউশন ফি দিতে হয়। বাংলাদেশ থেকে আমরা যেভাবে আসি 6 মাসের টিউশন ফি অথবা 1 বছরের টিউশন ফি দিয়ে ইউরোপে আসি, এর পরবর্তীতে আমরা আর বাংলাদেশ থেকে টাকা আনি না, উল্টা বাংলাদেশে টাকা দিই স্টুডেন্টরা স্পেশালি। তো এই টাকা দেওয়াটাই হচ্ছে আমাদের মূল রিজন যে আমরা ইলিগাল হইতে হয়, আমরা একটা প্যারা নিতে হয়। বাংলাদেশে একটা প্রেক্ষাপট হয়ে গেছে যে স্টুডেন্ট ভিসায় আসিয়া যে বিষয়ে আসি, আপনি ইউরোপে আসার পরে বাংলাদেশ থেকে আর টাকা আনতে পারবেন না, বাংলাদেশে টাকা দিতে হবে আপনাকে। হ্যাঁ, ফ্যামিলি চালাইতে হবে, সবকিছু করতে হবে, এটা মাস্ট বি। এই কারণে কিন্তু স্টুডেন্টরা অবৈধ পথ বা ইলিগাল হয়ে যায়। তো কিভাবে হয় সবকিছু ব্রেকডাউন করবো আজকে ইনশাল্লাহ। তো আপনারা পুরো ভিডিওটা সাথে থাকবেন, আমি একেবারে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে সবকিছু শেয়ার করব। আর স্টুডেন্টরা কি কারণে ইলিগাল হয়, কি কারণে বাধ্য হয় ইলিগাল হইতে, সেটাও আমি বলবো ভিডিওর শেষে। প্রথমে আসেন, আমি যদি বলি একটা স্টুডেন্ট যখন ইউরোপে আসে তার প্রতি মাসে বা যে খরচগুলা কিভাবে হয়, ধরেন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। আমি বুলগেরিয়াতে আসছি স্টুডেন্ট ভিসায়, আমার প্রতি বছর টিউশন ফি হচ্ছে 3200 ইউরো। এটা যদিও কম, ইউরোপের বেশিরভাগ ইউনিভার্সিটিতে আরো বেশি, হয়তো কিছু কিছু ইউনিভার্সিটি আছে কম, তবে বেশিরভাগ ইউনিভার্সিটিতেই বেশি টিউশন ফি। তো আমার প্রতি বছরে 3200 ইউরো টিউশন ফি। ধরেন 3200 ইউরো সমান বাংলা টাকা এখন বর্তমানে 4,50,000 টাকার আশেপাশে হচ্ছে খরচ শুধু টিউশন ফি এক বছরে। তা আমি কিন্তু 6 মাসের টিউশন ফি দিয়ে বুলগেরিয়াতে আসছি, বাকি 6 মাস বা পরবর্তী টিউশন ফি গুলা কিন্তু আমাকে এখান থেকে ইনকাম করে দিতে হচ্ছে। এরপর আরেকটা খরচ কি, প্রতি বছরে আমি যদি মাসে আমার এখানে থাকা খাওয়া কত টাকা খরচ হয়, এটা মিনিমাম আপনার 30 থেকে 40,000 টাকা একজন স্টুডেন্টের বুলগেরিয়ার প্রেক্ষাপটে খরচ হয়। কিন্তু অন্য অন্য ইউরোপিয়ান দেশগুলোতে আরো বেশি এই খরচটা। তো আমি যদি এভারেজে, আমার কিন্তু এখানে নিজের টাকা প্রোভাইড করতে হয়, টাকা আবার ইন্স্যুরেন্স করতে হয়, এরপরে ট্রাভেল যে গাড়ি ভাড়া সবকিছু কিন্তু আমার নিজে গ্রহণ করতে হয়। তো এখানে আমি এভারেজে 40,000 টাকা ধরলাম, আপনি 40,000 টাকা প্রতি মাসে খরচ। তো 12 মাসে কত টাকা খরচ, আমি যদি 40 দিয়ে গুণ দিই 12-কে, 40,000 গুণ 12, তাহলে 4,48,000 টাকা খরচ দেখাচ্ছে। আচ্ছা, তো আমি আরো কম ধরি, এটা আমি 30,000 টাকা ধরি, 30 গুণ 12, তাহলে 3,60,000 টাকা আমার হচ্ছে থাকা খাওয়া বাবদ, ইন্স্যুরেন্স, হ্যাঁ এইগুলা খরচ। এরপরে 4.5 লাখ টাকা হচ্ছে আপনার টিউশন ফি খরচ। তাহলে আমার এভারেজে 8 লাখ 8.5 লাখ টাকা কিন্তু থাকা খাওয়াই রাখতেছে প্রতি বছরে। এখন প্রতি বছরে হচ্ছে 12 মাস, 12 মাসে যদি আমি ইউরোপে 12 লাখ টাকাও ইনকাম করি, তাহলে 8 লাখ টাকা আমার থাকা খাওয়া টিউশন ফি দিয়ে দিতে হচ্ছে ইউনিভার্সিটিকে, প্লাস সবকিছু দিয়ে দিতে হচ্ছে। আর বাকি থাকবে কত, 4 লাখ টাকা। এই 4 লাখ টাকা আমাকে দেশে দিতে হবে। ওকে, তবে আমরা প্রতি মাসে তো আর ইনকাম করতে পারি না, বা সবাই পারে না, কিন্তু সার্ভাইভ করে, অনেকেই সার্ভাইভ করতেছে এই টাকা দিয়ে, সমস্যা নাই, করে। ওকে, কষ্ট করে চললাম, দেশে কম টাকা দিলাম, চললাম। তো বছরে যদি আপনি 4 লাখ টাকাও বাংলাদেশে দেন, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার প্রতি মাসে প্রায় 40,000 টাকা করে বাংলাদেশে দিচ্ছেন বা দিতে পারবেন আর কি। ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল হিসাব। এখন লজিক্যাল, কেন স্টুডেন্টরা ইলিগাল হয়? এবং ইলিগাল হওয়ার পিছনে একটা রিজন আছে, সেটা হচ্ছে ধরেন আপনি যখন ফুল টাইম কাজ করবেন, 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা করে ইনকাম করবেন, আপনি কিন্তু ঠিক মতো ক্লাস করতে পারবেন না, ঠিক মতো ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন না, অ্যাবসেন্ট থাকবেন। যখন আপনি ক্লাসে যাবেন না, তখন কিন্তু স্যাররা আপনার উপরে বিধ মনোভাব সৃষ্টি হবে। আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা পাস করবেন না,
তখন কিন্তু একটা প্রেশার আসবে, আপনার টিএসসি কার্ড বাতিল করে দিবে, আপনাকে প্রমোশন দিবে না অন্য পরের ইনটেকে, পরের ক্লাসে, এভাবে নানা সমস্যায় জর্জরিত হয়ে যায় স্টুডেন্টরা। প্রথম বছর হয়তো একটু কষ্ট করে ঠিকঠাক যায়, পরের বছর থেকে এই প্রবলেমটা আরো বেশি ফেস করা শুরু করে। তখনই স্টুডেন্টরা ইলিগাল পথ বেছে নেয়। স্টুডেন্টরা যখন ইলিগাল পথ বেছে নেয়, স্টুডেন্টরা থাকা খাওয়া টিউশন ফি অনেক খরচ, এই জন্য ইলিগাল মানে অন্য দেশে চলে যায় ইলিগাল হয়ে বা ডকুমেন্টস করার চেষ্টা করে। আবার হচ্ছে ক্লাসে ঠিক মতো যায় না, ব্যাড রেপুটেশন হয় যে বাংলাদেশি স্টুডেন্টরা ক্লাস করে না, এভাবে রেপুটেশন হয়। আবার কিছু স্টুডেন্ট বাইকে যায়, বাংলাদেশি স্টুডেন্ট আইসা ক্লাস করে না, অন্য দেশে চলে গেছে। এভাবে ইউনিভার্সিটি বুঝে যায় যে বাংলাদেশি স্টুডেন্টরা আসলে আমাদের কোনো লাভ হবে না, ওরা আইসা ক্লাস করে না, ওরা আইসা থাকে না, তো তারা অফার লেটার দেওয়া কমাই দেয়। এবং কি এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে ডাটা আছে, ধরেন বুলগেরিয়াতে যে ডাটা আছে, ওই ডাটা লিস্টে দেখা যায় যে বাংলাদেশি স্টুডেন্টরা 50 জন আসছে, এখন আছে 10 জন, বাকিরা বাইরে গেছে গা, পড়াশোনা শেষ করে না। তো এই দেশটার তো লস, একটা বাংলাদেশেরও লস, এই দেশেরও লস। বাংলাদেশের রেপুটেশন নষ্ট হইলো এই দেশের কাছে, আর এই দেশে ওরা মনে করলো যে বাংলাদেশি ফালতু, ওরা এই বাংলাদেশিদেরকে ভিসা দিয়ে কোনো লাভ হবে না, তখনই ওরা ভিসা দেওয়া কমাই দেয়। এভাবে কিন্তু ভিসা কমে যায় আর কি। তো বিষয়টা হচ্ছে সিম্পল, আমরা আসতেছি পড়াশোনার জন্য, আমরা কিন্তু ইনকাম করার জন্য আসতেছি না। যদিও ইনকাম করি, যদি আমরা থাকা খাওয়া এটার জন্য জব করি, তাহলে পড়াশোনাটা কিন্তু কোনো মতে চালাইতে পারি। আর যদি যখন ফুল টাইম জব করবো, তখন পড়াশোনাটা ঠিক মতো চলবে না। আর পড়াশোনাটা ঠিক মতো না চললে আমরা এখানে লিগ্যাল ভাবে থাকতে পারবো না, কারণ ইউনিভার্সিটি আমাদেরকে পেপারস করতে ডকুমেন্টস দিবে না। যদি আমরা ইউনিভার্সিটির রুলস অনুসারে না চলি, ইউনিভার্সিটি আমাদেরকে পেপারস দিবে না, সিম্পল। এভাবে স্টুডেন্টরা অবৈধ হয়, আর অবৈধ হওয়ার কারণে স্টুডেন্টের ভিসা রেশিওটা কমে যায়, যে কোনো দেশের ভিসা রেশিওটা কমে যায়, এবং কি স্টুডেন্টদেরকে, বাংলাদেশি স্টুডেন্টদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দেয়। এইটাই হচ্ছে টোটাল সার্কেলটা। এটা থেকে বের হওয়ার কোনো ওয়ে নাই আমাদেরকে। আমরা বাংলাদেশিরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদেরকে এখানে আসলে পড়তে হবে, চাকরি করতে হবে, বাংলাদেশে টাকা দিতে হবে, এবং কি ফ্যামিলিকে চালাইতে হবে, সবকিছু করতে হবে, আবার পড়াশোনা করতে হবে। তবে এখন এটা যদি বাংলাদেশের ফ্যামিলি গুলা যদি বোঝে যে না, একটা স্টুডেন্ট গেছে, ওকে 3-4 বছর সময় দিই বা 4-5 বছর সময় দিই, ও পড়াশোনাটা শেষ করুক, করে পরে আস্তে আস্তে টাকা দেন, এরকম হইলে কিন্তু বিষয়টা একটু ভালো হয়। বা দেশ থেকে যদি সাপোর্ট আনা যায়, এটা হলে কিন্তু ভালো হয়। কিন্তু আমরা টার্গেটে থাকে, আমরা দেশে একবার দেশ থেকে চলে আসলে দেশ থেকে আর টাকা আনি না, বলকে দেশে টাকা দিই, না দিলে তো আরো সমস্যা, দিতে হবে, ফ্যামিলি চলতে হবে। তো এইসব কারণে বাংলাদেশিদের ভিসা রেশিও যে কোনো দেশে যখন চালু হয়, ভিসা রেশিওটা এইভাবেই কমে যায়, এটাই বাস্তব সত্য। এখন এটা থেকে বের হওয়ারও কোনো ওয়ে নাই, কারণ হচ্ছে আমরা মিডল ক্লাস থেকে বিলং করি, ঠিক আছে। আমাদের মানে বাংলাদেশি মেজরিটি হচ্ছে মিডল ক্লাস, যারা হায়ার এডুকেশনের জন্য আসে, তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে পড়াশোনা করে এবং কি নিজের খরচ বিয়ার করবে, প্লাস হচ্ছে দেশেও দিবে, এই পারপাসে আসে। কিন্তু একটা সময়ের পরে আমাদেরকে ব্যর্থ হতে হয়, কারণ দুইটা জিনিস একসাথে ফুল টাইম করা যায় না। ফুল টাইম পড়াশোনা, ফুল টাইম জব, এটা জীবনের সম্ভব না। তখন আমরা ইলিগাল হয়ে যাই এবং কি আমাদের ভিসা রেশিও কমে যায়। তো এটাই হচ্ছে আমাদের মেইন রিজন ভিসা রেশিও কমার পিছনে। তো সবাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটা ভালো লাগছে, এইভাবে ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।